আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় সংখ্যার গল্প। তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা তোমরা একাডেমিকভাবে গণিতের সমস্যায় আছো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। তো প্রথম অধ্যায়ে যেটা সংখ্যার গল্প, আমরা এই অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা বোর্ডে দেখছি অধ্যায়ের নাম সংখ্যার গল্প। এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো আমরা প্রথমে আলোচনা করব, তারপরে এই অধ্যায়ের গাণিতিক সমস্যা, এমসিকিউ, সৃজনশীল বিস্তারিত আলোচনা করব। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে পর্ব 1 নিয়ে আলোচনা করব। পর্ব 1। তো পর্ব 1-এর পরে এরকম ধারাবাহিকভাবে কমপক্ষে 4 থেকে 5টি পর্ব থাকবে এই অধ্যায়ে। অধ্যায়ের নাম সংখ্যার গল্প, কিন্তু সংখ্যার গল্প অধ্যায়টি সংখ্যা সম্পর্কে জানার আগে আমাদের আসলে অঙ্ক সম্পর্কে জানতে হবে। অঙ্ক না জানলে সংখ্যা সম্পর্কে আলোচনা করা একটু কঠিন। তো আমরা প্রথমে দেখি, প্রথমে বলছে যে এখানে অঙ্ক কি। আসলে অঙ্ক হচ্ছে সংখ্যা লেখায় ব্যবহৃত প্রতীককে অঙ্ক বলে। আমরা যে সমস্ত সংখ্যা লিখি, ওই সংখ্যা লেখার ক্ষেত্রে যে সকল প্রতীক ব্যবহার করা হয় সেটাকে অঙ্ক বলে। দেখি সংজ্ঞাটা কি বলছে, যে সংখ্যা লেখায় ব্যবহৃত প্রতীককে অঙ্ক বলে। এই অঙ্ক মোট 10টি। খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক হচ্ছে মোট 10টি। 10টি অঙ্ক কি কি? 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে অঙ্ক, এই অঙ্ক হচ্ছে আবার 2 প্রকার। এই 2 প্রকার অঙ্ককে কি বলছে? একটা অঙ্কের নাম বলছে সার্থক অঙ্ক, আর একটা অঙ্ক বলছে সহকারী অভাবজ্ঞাপক অঙ্ক। এই সহকারী বা অভাবজ্ঞাপক অঙ্কর আরেকটি নাম আছে, আমরা একটু পরে আলোচনা করি। সেটা হচ্ছে সার্থক অঙ্ক এবং সহকারী অঙ্ক। এই অঙ্ক হচ্ছে মোট 2 প্রকার। এখন দেখি আমরা সার্থক অঙ্ক কোনগুলা। সার্থক অঙ্ক হচ্ছে যেই অঙ্কের নিজস্ব মান আছে, যে অঙ্কগুলার নিজস্ব মান আছে। যেমন সংজ্ঞাটা দেখি, যে সকল অঙ্কের নিজস্ব মান আছে তাদেরকে সার্থক অঙ্ক বলে। এই সার্থক অঙ্ক হচ্ছে 9টি। সার্থক অঙ্ক 9টি। 9টি কি কি? 1 থেকে 9 পর্যন্ত। এই 9টি হচ্ছে সার্থক অঙ্ক। আমরা এখানে যেমন দিয়ে দিয়েছি 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক। এরপরে আমরা দেখব সহকারী বা অভাবজ্ঞাপক অঙ্ক। সহকারী বা অভাবজ্ঞাপক অঙ্ক হচ্ছে যেই অঙ্কের নিজস্ব কোনো মান নাই, এবং সহকারী এবং অভাবজ্ঞাপক অঙ্ক একটি, সেটি হচ্ছে 0। দেখো, যে অঙ্কের নিজস্ব কোনো মান নেই তাকে আমরা অভাবজ্ঞাপক বা সহকারী অঙ্ক বলবো। সহকারী অঙ্ক হচ্ছে একটি। সেই একটি কত? সেটি হচ্ছে সহকারী একটি, সেটা হচ্ছে 0। এই যে 0 আমরা কিছুক্ষণ আগে বললাম যে এটা সহকারী অঙ্ক বা অভাবজ্ঞাপক অঙ্ক, এইটা নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। আচ্ছা, এরপরে সংখ্যা নিয়ে আলোচনা করি আমরা এবার। সংখ্যা। সংখ্যা কাকে বলে? সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে যা গঠিত হয় তাকে সংখ্যা বলে। আমরা দেখি এক বা একাধিক। আমরা অনেকেই জানি সংখ্যা মানে 2টা। আসলে ব্যাপারটা এমন না। এক বা একাধিক, যেমন আমি যদি তোমাকে বলি 5, এটা একটা অঙ্ক এবং সংখ্যা দুটোই। যদি বলি 35, এইটা কেবলমাত্র সংখ্যা, এটা অঙ্ক নয়। এর মধ্যে 2টি অঙ্ক আছে, যার একটি অঙ্ক 3, একটি অঙ্ক 5। তার মানে সংখ্যা সিঙ্গেলও হতে পারে, ডাবলও হতে পারে, তার অধিকও হতে পারে, কিন্তু অঙ্ক কেবলমাত্র একটি হবে। অঙ্কর ক্ষেত্রে যেমন 3, এটা অঙ্ক এবং সংখ্যা দুটাই হবে। 5, এটা অঙ্ক এবং সংখ্যা দুটাই হবে। যেমন যদি বলি আমরা 80, এটা কেবলই সংখ্যা, এটা অঙ্ক নয়। এর মধ্যে 2টি অঙ্ক আছে, একটা অঙ্ক হচ্ছে 8, একটা অঙ্ক হচ্ছে 0। এই সংখ্যা হচ্ছে 2 প্রকার। একটা সংখ্যার নাম হচ্ছে বাস্তব সংখ্যা, একটা সংখ্যার নাম হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা এইটা কি, আমরা এবার একটু আলোচনা করে আসি। বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন এখানে 2টা শব্দ আসলে, একটার নাম হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। এই মূলদ এবং অমূলদ কি
আমরা যদি একটু আলোচনা করি তাহলে তুমি বাস্তব সংখ্যা সম্পর্কে আরেকটু ধারণা পেয়ে যাবা। যেমন এখানে আমরা আগে মূলদ এবং অমূলদ দুটো জিনিস আলোচনা করে আসি। মূলদ বলতেছে যে যদি কোনো সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় বা অনুপাত আকারে প্রকাশ করা যায়। দেখো, যদি কোনো সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল বা অনুপাত রূপে প্রকাশ করা যায় তবে সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। অন্যভাবে বলা যায়, যদি পি এবং কিউ পূর্ণ সংখ্যা হয় তাহলে পি বাই কিউ এই আকারের সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। শর্ত হচ্ছে হরে যেটা থাকবে কিউ, এইটার মান কখনো 0 হবে না। তাহলে আমরা মূলদ বলছি কোনটাকে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেখানে কিউ নট ইকুয়াল 0, মানে কিউ এর মান কখনো 0 হবে না, সেই জাতীয় সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা। পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে, যত ধরনের ভগ্নাংশ আছে, এই সব ধরনের ভগ্নাংশই হচ্ছে আমরা মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। আমরা একটু দেখি অমূলদ সংখ্যা সংজ্ঞাটা। অমূলদ সংখ্যা যেই সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন √2, এটাকে দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যাবে না। এইখানে একটা গুরুত্বপূর্ণ লাইন লেখা আছে, পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয় মানে কি? যেমন 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে বর্গমূল করা যায় মানে 2 আসবে। 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে বর্গমূল করা যায়, এটার উত্তর আসবে 4, 4 4 16। কিন্তু 2 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 3 পূর্ণবর্গ সংখ্যা নয়। 5 পূর্ণবর্গ সংখ্যা নয়। যে সকল সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়, এইরূপ যে কোনো সংখ্যার বর্গমূল মানে ওইরূপ সংখ্যার বর্গমূল মানে √, করলে ওইটা হচ্ছে অমূলদ সংখ্যা হবে। তার মানে অমূলদ সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যাবে না। আচ্ছা, এইবার আমরা বাস্তব সংখ্যার সংজ্ঞাটায় আসি। বাস্তব সংখ্যা কি বলছে? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা আগে বুঝে আসলাম যে মূলদ কি এবং অমূলদ কি। তাহলে সব মূলদ এবং অমূলদ, যেমন এখানে +-1, +-5, +-1/2, √2, 1.23 ইত্যাদি, এগুলোকে আমরা সবগুলোকে বাস্তব সংখ্যা বলবো। আর অবাস্তব সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় আমরা স্থাপন করতে পারবো না। অবাস্তব সংখ্যা দেখি, যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করা যায় না তাদেরকে অবাস্তব সংখ্যা বলা হয়। অবাস্তব সংখ্যা মনে রাখতে হবে √এর মধ্যে যেই জিনিসগুলো মাইনাস আকারে থাকবে, যেমন √-5, √-7, এইরকম টাইপের সংখ্যাগুলোকে, মানে রুটের মধ্যে মাইনাস থাকবে, এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা অবাস্তব সংখ্যা বলবো। এইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা আছে ক্লাস 9-10-এ। আমরা যেহেতু ক্লাস 6 এর ব্যাপার নিয়ে আলোচনা করছি, যেটুকু একেবারেই না জানলে না, ঠিক সেইটুকু নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারলাম কি সংখ্যা দুই ধরনের, একটা বাস্তব সংখ্যা, একটা অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলা? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে যেগুলাকে সংখ্যা রেখায় স্থাপন করা যাবে। বাস্তব সংখ্যা আমরা একটু দেখি, মানে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা, এই সবগুলা মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা হচ্ছে যেগুলাকে সংখ্যা রেখায় স্থাপন করা যাবে না। আচ্ছা, এরপরে মূলদ সংখ্যা কোনগুলা? যেগুলাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে কিউ নট ইকুয়াল 0। আর অমূলদ সংখ্যা হচ্ছে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। আচ্ছা, এখন আসি তোমাদের পাঠ্য বইয়ের অনেক গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে, তার মধ্যে প্রথম আছে হচ্ছে অঙ্কপাতন। আচ্ছা, যে সকল সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখা হয়, সংজ্ঞাটা দেখি। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে, আমরা যখন একটা সংখ্যাকে অঙ্ক দ্বারা লিখবো তখন সেটাকে আমরা অঙ্কপাতন বলবো। যেমন 104কে অঙ্কে লিখলে হয় 104। এই যে আমরা অঙ্কে লিখছি, এটাকে আমরা অঙ্কপাতন বলবো। আচ্ছা, অঙ্কপাতনের পরে দশমিক বা 10 গুণোত্তর প্রণালী। দশমিক প্রণালী বা 10 গুণোত্তর প্রণালী কি?
যে 10 ভিত্তিক, খেয়াল করে দেখি, 10 ভিত্তিক অঙ্ক পাতনের বা সংখ্যা প্রকাশের প্রণালীকে দশমিক বা 10 গুণোত্তর প্রণালী বলে। আমি আবারও বলছি, 10 ভিত্তিক অঙ্ক পাতনের বা সংখ্যা প্রকাশের প্রণালীকে 10 গুণোত্তর বা দশমিক প্রণালী বলে। যেমন 5 সংখ্যাটি এককের ঘরে বসালে এর মান 5 একক হয়, কিন্তু ওই 5 দশকের ঘরে বসালে 5 গুণ 10 = 10 হয়। মানে অঙ্ক পাতনে এই সংখ্যাগুলা 10 গুণ 10 গুণ আকারে বৃদ্ধি পায়। সেটা কিভাবে? যেমন 5 5 5, এর একক এর স্থানীয় মান 5, এর স্থানীয় মান 50, এই 5-এর আবার স্থানীয় মান 500। এইখানে 10 গুণ 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। একই অঙ্ক 5 এককের ঘরে যখন তখন 5, দশকের ঘরে যখন তখন 50, শতকের ঘরে যখন 500। তার মানে এটা 5-এর থেকে 10 গুণ 50, 50-এর থেকে 10 গুণ হলো 500। এই যে 10 গুণ 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, এটাই মূলত দশমিক বা 10 গুণোত্তর প্রণালী। আচ্ছা, এরপরে দেখি আমরা স্থানীয় মান। তোমরা ক্লাস 4-5 এ স্থানীয় মান, স্বকীয় মান সম্পর্কে আলোচনা করেছো। যেমন কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। কোনো সার্থক অঙ্ক, যেমন মনে করো 3 2 5, এখানে 3টি সার্থক অঙ্ক দেওয়া আছে। সার্থক অঙ্কের আমরা যদি এখন স্থানীয় মান লিখি, যেমন 5-এর স্থানীয় মান হবে 5, এখানে 2-এর স্থানীয় মান হবে 20, এখানে 3-এর স্থানীয় মান হবে 300। বলছে কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে, এই যে কয়েকটি অঙ্ক আমরা এখানে পাশাপাশি লিখেছি, কোন সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে, এইগুলা 5 2 3, এগুলা প্রত্যেকটা এক একটা সার্থক অঙ্ক। এই সার্থক অঙ্কগুলা কোন কোন অবস্থানে আছে? এককের অবস্থানে থাকার জন্য যার মান হয়েছে 5, দশকে থাকার জন্য যার মান হয়েছে 20, শতকে থাকার জন্য যার মান হয়েছে 300। এই যে অবস্থানের জন্য যে মান প্রকাশ করে, সেটাকে আমরা বলবো কি? স্থানীয় মান। যেমন এত সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান, এই যে 4-এর স্থানীয় মান, এই 4-এর সাথে 10 গুণ হবে, কারণ কি? এটা দশকের ঘরে আছে, তার মানে এটা 40 হবে। এইগুলো তোমরা ক্লাস 5-এ পড়েছো, আশা করি এগুলা নিশ্চয় তোমরা পারবে। এরপরে দেখি স্বকীয় মান। স্বকীয় মান হচ্ছে নিজ মান, ওই অঙ্কের নিজস্ব মান। কোন সংখ্যায় ব্যবহৃত সার্থক অঙ্কের আলাদা ভাবে লিখলে যে মান প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্বকীয় মান বলে। আলাদা ভাবে মানে কি? যেমন 3 4 5, আমরা একটু খেয়াল করি। আমরা যদি বলি যে 5-এর স্থানীয় মান কত, তাহলে অবশ্যই 5। 4-এর স্থানীয় মান কত? এটা 4-এর সাথে 10 গুণ হবে 40। বাট 4-এর স্বকীয় মান 4 নিজেই, 4-এর স্বকীয় মান 4 নিজেই, 3-এর স্বকীয় মান 3 নিজেই। বাট স্থান ভেদে স্থানীয় মানের পরিবর্তন হবে, কিন্তু স্বকীয় মানের কখনো কোনো পরিবর্তন হবে না। স্বকীয় মান মানে নিজস্ব মান। তার মানে একটা অঙ্কে যদি আমরা বলি এখানে 4-এর স্বকীয় মান কত? 4 নিজেই। 3-এর স্বকীয় মান কত? 3 নিজেই। 2-এর স্বকীয় মান কত? 2 নিজের। তাহলে আশা করি বুঝতে পেরেছো স্বকীয় মান কি এবং স্থানীয় মান কি। আচ্ছা, এরপরে দেখি দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে আমরা অঙ্কে এবং কথায় লিখি, কোনগুলো আসলে দেশীয় রীতি এবং কোনগুলো আন্তর্জাতিক রীতি, এইগুলা নিয়ে একটু আলোচনা করব। দেখো, কোন সংখ্যাকে অঙ্কে ও কথায় লেখার ক্ষেত্রে এই দুই রীতি ব্যবহার করা হয়। কোন সংখ্যাকে যখন আমরা অঙ্কে লিখব কিংবা কথায় লিখব, তখন দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি, এই দুইটা রীতি আমরা ব্যবহার করব। তাহলে দেশীয় রীতিতে আমরা কিভাবে অঙ্কে এবং কথায় লিখবো, আন্তর্জাতিক রীতিতে কিভাবে অঙ্কে এবং কথায় লিখবো, এইটা নিয়ে আমরা এবার একটু বিস্তারিত আলোচনা করব। খেয়াল করে দেখো, দেশীয় রীতিতে তোমাকে যখন অনেক বড় একটা সংখ্যা দিবে, সেই সংখ্যাটাতে তোমাকে কমা বসানোর কিছু নিয়ম জানতে হবে। সেটা কি? ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর কমা, মানে এইভাবে চলতে থাকবে। 3 2 2 3 2 2 3 2 2, এমন ভাবে। যেমন এখানে লেখা আছে ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর, তারপরে 2 ঘর পর, তারপরে 2 ঘর পর, ডট ডট দেওয়া আছে, মানে এইভাবে চলতে থাকবে। এখন আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে বোঝা যাবে। যেমন 2 5 1 4 3 6 9 1 8, আমরা অনেক বড় একটা সংখ্যা দিয়ে দিলাম, এই পাশে আরো একটা দিয়ে দিই। আচ্ছা, এটা আগে নিই। তাহলে প্রথমে কি বলছে? ডান দিক থেকে 3 ঘর পর কমা, তাহলে 1 2 3, এখানে একটা কমা হবে, তারপরে 2 ঘর পর কমা, এখানে একটা কমা হবে, তারপরে আবার 2 ঘর পর কমা হবে। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে
এটা যদি আমরা বলি তাহলে কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই পর্যন্ত আসছে কোটি। তার মানে এটা হবে কত? এই যে কমা দেওয়া আছে এই পর্যন্ত হচ্ছে কোটি। তার মানে 25,14,36,918। তাহলে কমা বসানোর সিস্টেমটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে যত বড়ই সংখ্যা হোক না কেন ওই সংখ্যাটাকে আমরা দেশীয় পদ্ধতিতে লিখতে পারবো। যেমন আমি আরো একটু যদি বড় সংখ্যা দেই তাহলে কি হবে একটু দেখি। যদি একটু বড় সংখ্যা দেই 5, 3, 8, 1, 7, 6, 9, 2, 4, 1, 3। অনেক বড় একটা সংখ্যা দিলাম। এই এত বড় একটা সংখ্যাকে আমাকে যদি দেশীয় পদ্ধতিতে লিখতে বলে কি হবে? তাহলে আমরা কমা বসাই, 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, আবার 2 ঘর পর কমা, 3, 2, 2, আবার 3 ঘর পর কমা। ওকে, তাহলে কমা বসানোর নিয়ম ডান দিক থেকে 3, 2, 2, আবার 3, 2, 2। খেয়াল করে এবার দেখি আমরা কোটি কত দূর পর্যন্ত আসছে দেশীয় পদ্ধতিতে। আমরা জানি কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা দেখি তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই পর্যন্ত হচ্ছে কোটি। আমরা যদি 1 থেকে পড়ি তাহলে পড়বো 1,76,92,413। বাট এই কোটির আগে এইটুকুন, এই যে কমা বসিয়েছি তার মানে এইটা কত হবে? এইটুকুন 5,381। তার মানে এই পুরো সংখ্যাটা হবে কত? 5,381,96,92,413। আবারও বলছি 5,381,96,92,413। আচ্ছা, তাহলে এখানে আমরা দেশীয় পদ্ধতিটা বুঝে গেলাম। এবার আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসানোর নিয়ম হচ্ছে ডান দিক থেকে 3 ঘর পর পর। তো আমরা একটু দেখে আসি যে এটা আসলে আমরা কিভাবে লিখবো। এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে নিয়ে আলোচনা করলাম কি, যে প্রথমে দেখো দেশীয় পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে অঙ্কে এবং কথায় লেখা। তো দেশীয় পদ্ধতিতে প্রথমে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বাট এইখানে অযুত এবং হাজার এই দুইটা মিলে হচ্ছে হাজার, আর নিযুত আর লক্ষ এই দুইটা মিলে হচ্ছে লক্ষ। যখন সিঙ্গেল লক্ষ হবে, 1 লক্ষ হবে, তখন হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এইখান থেকে শুরু হবে। যদি 1000 হয় তাহলে হাজার এইখান থেকে শুরু হবে। যখন 1 থেকে 9 পর্যন্ত এই ঘর হবে। যখনই 12,000 হবে তখন এইখান থেকে হবে। 1 থেকে 9 পর্যন্ত হলে এখানে হবে। যখন 13 লক্ষ হবে তখন এখান থেকে হবে। এখন আমরা একটু আলোচনা করি। কিছুক্ষণ আগে যদিও একটা দেখিয়েছি। আমরা যদি এখন এইখানে একটা সংখ্যা বসাই 5, 3, 0, 4, 1, 9, 8, 7 বসাই, তাহলে কমা যে বসাইতে চাইলাম আমরা, যে কমা বসাইতে হবে প্রথমে ডান দিক থেকে 3 ঘর, তার মানে এখানে একটা কমা, তারপরে 2 ঘর, এখানে একটা কমা, তারপরে 2 ঘর, এখানে একটা কমা। এই যে কমা বসানো শেষ, তার মানে এখন এই লেখাটি হবে কত? 7 কোটি। এই দুইটা এখন লক্ষ, 89 লক্ষ, তারপরে এই দুইটা মিলে এখন কি? হাজার, 14,035। তার মানে কত হবে এটা? 7,69,14,035। আশা করছি তোমরা এই দেশীয় পদ্ধতিতে এখন যত বড়ই সংখ্যা হোক না কেন তোমরা লিখতে পারবে। আমরা আরো একটা এক্সাম্পল দেখি। যেমন আরো একটা এক্সাম্পল আমরা যদি দেখতে চাই, যেমন 5, 3, 1, 4, 7, 9, 6, 1, 2, 9 এইটাকে যদি আমরা এখন দেশীয় পদ্ধতিতে লিখি তাহলে কি হবে? ডান দিক থেকে আমরা কমা বসাবো, 3 ঘর পর একটা কমা, তারপরে 2 ঘর পর একটা কমা, তারপরে আবার 2 ঘর পর একটা কমা, তারপরে 3 ঘর পর কমা। আর তো হবে না। তাহলে আমরা গুনে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে এই পর্যন্ত কোটি। তার এর ডানে কি বামে কি আছে? 531। তাহলে 531 কোটি 47,96,129। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসবো আমরা আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসানোর নিয়ম খুবই সোজা। সেটা হচ্ছে ডান দিক থেকে 3 ঘর পর পর আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসাতে হয়। আমরা এখন পদ্ধতিটা দেখে নিই। খেয়াল করে দেখি, প্রথমে আছে একক। এককের ঘরে আমাদের একটা স্টার দেওয়া আছে। কেন একটা স্টার দেওয়া আছে এটা আমরা পরে আলোচনা করছি। দশকের ঘরে একটা, শতকের ঘরে একটা, হাজারের ঘরে 3টা, মিলিয়নের ঘরে 3টা, বিলিয়নের ঘরে 3টা।
তার মানে দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে তফাৎ হচ্ছে এখানে হাজার, তিনটা দুটো নতুন শব্দ আসছে, একটি হচ্ছে মিলিয়ন, একটি হচ্ছে বিলিয়ন। আচ্ছা, এখন আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসানোর নিয়ম হচ্ছে ডান দিক থেকে 3 ঘর পর পর, আবারও বলছি ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসাতে হয়। এখন আমরা যদি বলি যে, এখন যদি আমরা লিখি যে 302 বিলিয়ন, 302 বিলিয়ন 5 মিলিয়ন, 5 মিলিয়ন 4000, 4001, আমাদেরকে এই কথাই লেখা যেটা আছে এইটাকে আমরা যদি এখন আন্তর্জাতিক পদ্ধতিতে লিখি তাহলে কি হবে আমরা আগে একটু খেয়াল করে দেখি যে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো। প্রথমে কত আছে? 302 বিলিয়ন। খেয়াল করে দেখি, 302 বিলিয়ন, 302 বিলিয়ন, তাহলে বিলিয়নের ঘরে 302 হবে কনফার্ম। তাহলে এখানে আমরা 302 বসালাম, 302 বসালাম। তারপরে বলছে 5 মিলিয়ন, তাহলে আমরা মিলিয়নের ঘরে 5 বসাবো, কিন্তু মিলিয়নের ঘরে, বিলিয়নের ঘরে 302 যখন বসিয়েছি, এখানে স্টার ছিল 3টা, অঙ্কও আছে 3টা, সমস্যা নাই, কিন্তু এখানে আছে 5 মিলিয়ন, কিন্তু মিলিয়নের ঘরে স্টার আছে 3টা, কিন্তু আমরা 5 যখন লিখবো ডান দিক থেকে এইটাতে লিখবো 5, এই 5 লিখলাম। তারপরে বলছে 4000, 4000 মানে হাজারের ঘরে এখানে লিখবো 4, 4000, 1 মানে এককের ঘরে এইখানে লিখবো 1। তাহলে এই বাকি ঘরগুলাই কি হবে? তাহলে বাকি ঘরগুলা আসলে কি হবে? এখানে আমরা প্রথমে লিখছি 302, এখানে লিখছি 5, এখানে লিখছি 4, আর এখানে লিখেছি আমরা 1। বাকি ঘরগুলা নেই, এখানে স্টার আছে একটা, অঙ্ক পেয়েছি একটা, কিছু হবে না। এখানে স্টার একটা, অঙ্ক নাই, তার মানে এখানে শূন্য হবে। এখানে স্টার একটা, অঙ্ক পাই নাই, তাহলে এখানেও একটা শূন্য হবে। হাজারের ঘরে স্টার আছে 3টা, কিন্তু আমরা অঙ্ক পেয়েছি 2টা, তাহলে আগে 2টা শূন্য হবে। আর এইখানে মিলিয়নের ঘরে অঙ্ক পেয়েছি একটা, কিন্তু স্টার আছে আরো 3টা, তাহলে আগে 2টা শূন্য হবে। এখন এই সংখ্যাগুলাকে যদি আমরা একটু একত্রে লিখি, একটু লিখে দেখি, 302, এই 302, তারপরে কত আছে? 005, 005, তারপরে কত আছে? 004, 004, ওকে, তারপরে কত আছে? 001, 001। আচ্ছা, এই যে এত বড় একটা সংখ্যা পেলাম, এই সংখ্যাটাকে যদি আমরা এখন কমা বসাই আন্তর্জাতিক পদ্ধতিতে, কিছুক্ষণ আগে আমরা বললাম কমা বসানোর নিয়ম ডান দিক থেকে 3 ঘর পর পর, তাহলে আমরা এখানে একটা কমা বসাই, এখানে একটা কমা বসাই, এইখানে একটা কমা বসাই। খেয়াল করে দেখি, এইটা হচ্ছে একক, দশক, শতক, এই 3টা হচ্ছে হাজার, এই 3টা হচ্ছে মিলিয়ন, এই 3টা হচ্ছে বিলিয়ন। তাহলে আমরা খেয়াল করে দেখি যেটা কত হবে। এটা 302 বিলিয়ন, এটা হচ্ছে 5 মিলিয়ন, এটা হচ্ছে 4000, এটা হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এইটা আমরা দুই একটা সংখ্যা আবার একটু প্র্যাকটিস করে দেখি, যে দুই একটা সংখ্যা যদি প্র্যাকটিস করি তাহলে কি হবে। আচ্ছা, ধরো আমরা একটা বড় সংখ্যা লিখি, 5, 1, 7, 9, 3, 4, 1, 6, 7, 2, 3, 1 লিখলাম। এই সংখ্যাটাকে যদি আমরা এখন আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখি, তাহলে আমরা ডান দিক থেকে অবশ্যই 3 ঘর পর পর কমা বসাবো। তাহলে এখানে প্রথমে 3 ঘর পর কমা, 1, 2, 3, এখানে 3 ঘর পর কমা, 1, 2, 3, এখানে 3 ঘর পর কমা। তাহলে আমরা কি বুঝছি এখানে? এটা একক, দশক, শতক, এই 3টা হচ্ছে হাজার, এই 3টা হচ্ছে মিলিয়ন, এই 3টা হচ্ছে বিলিয়ন। তাহলে এইটা হচ্ছে তুমি বিলিয়ন পড়বে, এইটা হচ্ছে মিলিয়ন পড়বে, এইটা হচ্ছে হাজার পড়বে, আর এটা একক, দশক, শতক। তাহলে এটা কত হবে? 517 বিলিয়ন, 934 মিলিয়ন, 167,213। আমি আবারও বলছি, 517 বিলিয়ন, 934 মিলিয়ন, 167,213। আশা করি এই দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতি অঙ্কে এবং কথায় লেখা তোমরা বুঝতে পেরেছো। এখন একটা আমরা মিলিয়ন এবং বিলিয়নের সাথে একটা সম্পর্ক দেখি দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে। যেমন আমরা যদি 10 লক্ষ পর্যন্ত লিখি,
1 বিলিয়ন আমরা এখানে আসি, 1 মিলিয়ন, এখানে তাহলে 1 হবে, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, তাহলে কত হচ্ছে? তাহলে আমরা কিন্তু লিখেছি 1 মিলিয়ন। তো 1 মিলিয়নকে আমরা যদি এটাকে আন্তর্জাতিক না দেশীয় পদ্ধতিতে ভাবি, তাহলে 3 ঘর পর কমা একটা, 2 ঘর পর কমা একটা, তাহলে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 10 লক্ষ। তার মানে 1 মিলিয়ন সমান 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। 1 মিলিয়ন দেশীয়, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এটা হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক হলো 1 মিলিয়ন সমান 10 লক্ষ। আচ্ছা, এখন যদি আমরা 1 বিলিয়ন সমান হয় তাহলে কত হবে? আমরা একটু খেয়াল করে দেখি। আমরা যদি বিলিয়ন, 1 বিলিয়ন মানে এইখানে, তার মানে বাকিগুলাম যদি আমরা শূন্য দিয়ে দিই, তাহলে এখানে 1, 2, 3টা পরে কমা দিলাম, 2টার পরে কমা দিলাম, আবার 2টার পরে কমা দিলাম। আচ্ছা, তাহলে প্রথমে 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা, তাহলে এইখানে এইটা কত হচ্ছে? আমরা খেয়াল করে দেখি তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 100 কোটি। তার মানে 1 বিলিয়নের মান হচ্ছে 100 কোটি। তার মানে এখানে হচ্ছে 1 বিলিয়ন, 1 বিলিয়ন এইটা সমান হবে 100 কোটি। তার মানে আমরা কি পেলাম? 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। এই দুইটা তথ্যের উপরে ভিত্তি করে অনেকগুলো অবজেক্টিভ করা যেতে পারে। আমরা যখন এমসিকিউ আলোচনা করব তখন দেখবা যে এই দুইটা জিনিস নিয়ে অনেকগুলা অবজেক্টিভ করা যাবে। তো আশা করি তোমরা দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্কে এবং কথায় লেখায় আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আমরা এবার একটু দেখি সংখ্যা রেখা। এই অধ্যায়ে সংখ্যা রেখার অল্প একটু ধারণা আছে। দেখো, সংখ্যা রেখা হচ্ছে বাস্তব সংখ্যাকে কোন রেখার উপরে একটি নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে, আবারও বলছি যে একটা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে ক্রমানুসারে স্থাপন করাকে সংখ্যা রেখা বলা হয়। বাস্তব সংখ্যাকে একটি নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে ক্রমানুসারে একটা রেখার উপরে যখন স্থাপন করা হবে তখন সেটাকে সংখ্যা রেখা বলা হবে। যেমন এখানে আমরা মাঝখানে, সংখ্যা রেখার মাঝখানে আমরা জানি 0 লিখতে হয়। ডান দিকে যেগুলা যায় এটা অসীম পর্যন্ত, 0 থেকে ডান দিকের অঙ্কগুলা সকল সময় ধনাত্মক, যেমন +1, +2, +3 এরকম ডট 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 একদম দেখো ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। আর 0 থেকে বাম দিকে -1, -2, -3, ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা আপাতত সংখ্যা রেখা সম্পর্কে একটু ধারণা রাখি। আমরা যখন তোমাদের সংখ্যা রেখার অধ্যায়টা করাবো তখন বিস্তারিত করাবো। তাহলে সংখ্যা রেখা কি বলছে? যে বাস্তব সংখ্যাকে কোন রেখার উপরে একটা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে, নির্দিষ্ট নিয়ম মানে কি? এইখান থেকে এইটুকুনের দূরত্ব যতটুকুন, এখান থেকে এইটুকুনের দূরত্ব ততটুকুনি হতে হবে। আমরা অনেকেই সংখ্যা রেখা যখন আঁকাই, সংখ্যা রেখা আঁকানোর ক্ষেত্রে 0 লিখি, এই দূরত্বটা এতটুকুন, এই দূরত্ব, এই যে দূরত্ব কম বেশি হলে কখনো সংখ্যা রেখা হবে না। তোমাদেরকে মনে রাখতে হবে যে সংখ্যা রেখা আঁকানোর সময় অবশ্যই যেন এই দুইটা সংখ্যার মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বগুলো যেন অবশ্যই সমান সমান হয়। আশা করি সংখ্যা রেখা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা এবার একটু রোমান সংখ্যা নিয়ে আলোচনা করব। রোমান পদ্ধতি, রোমান সংখ্যার চিহ্ন ও মান আমরা অনেকেই জানি। যেমন রোমান সংখ্যা 1, এই সিম্বল দ্বারা এটাকে প্রকাশ করা হয় 1। তারপরে কি বলছে? 5, 5 কে ভি, 10 কে এক্স, 50 কে এল, তারপরে 100 কে সি, 500 কে ডি, 1000 কে এম। এই যে আমরা রোমান সংখ্যার যে চিহ্নগুলা দেখছি, এইগুলো আমরা অনেকেই ক্লাস 5 পর্যন্ত, এই পর্যন্ত হয়তো জানি। এইখানে শুধু ষষ্ঠ শ্রেণীতে সিডিএম, এলসিডিএম এই 4টা যুক্ত হয়েছে। তাহলে আমরা এটা একটু দেখে নিই। এল হচ্ছে 50, সি হচ্ছে 100, ডি হচ্ছে 500, এম হচ্ছে 1000। কিন্তু এই সংখ্যা, রোমান সংখ্যা লেখার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। আমরা ইচ্ছা করলেও যে কোনো ভাবে এই রোমান সংখ্যা লিখতে পারবো না। এই কারণে রোমান সংখ্যা লেখার কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলা আমরা একটু দেখে নিই। রোমান সংখ্যা লেখার পদ্ধতি। রোমান সংখ্যাসমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয়। খেয়াল করে দেখি, বাম থেকে ডানে পড়া হয়। যেমন আমি যদি লিখি 5,
এটা 5, এটা বাম, পাশে আর একটা 1 দিলাম, তাহলে 5 আর একটা 6 হলো। এই কারণে বলে যে বাম থেকে ডানে পড়া হয়, বাম থেকে ডানে 5, তারপরে 1 যোগ আরো একটা যদি 1 যোগ করি তাহলে এটা 7 হয়ে গেল, মানে বাম থেকে ডানে পড়া হয়। তাহলে আমরা প্রথম এইটা বুঝে গেলাম। দ্বিতীয়টা বলছে যৌগিক রোমান সংখ্যা লেখার সময়, খেয়াল করি, রোমান সংখ্যা IXC এবং M 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে। খেয়াল করে দেখি, এখানে IXCM এই 4টা অক্ষর সর্বোচ্চ 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে। যেমন আমরা যদি 10 বলি, এটা 10, আমরা যদি 20 লিখি তাহলে আমরা 2টা x লিখতে পারবো, 30 লিখলে 3টা x লিখতে পারবো, মানে সর্বোচ্চ 3টা লিখতে পারবো, তার বেশি না। সেই জিনিসগুলো আমরা এখানে দেখে নিই। যেমন আমাদের 8 লিখি, 5, 6, 7, 8, সর্বোচ্চ 3 বার লিখতে পারবো। তাহলে এইটা নিয়ে আলোচনা শেষ। এরপরে পরেরটা কি বলছে একটু দেখে নিই। পরেরটা বলছে যে L, V এবং D পুনরাবৃত্তি করা যাবে না। এইটা পুনরাবৃত্তি করা যাবে না, মানে তুমি এইরকম লিখতে পারবা না LL, অথবা VV লিখতে পারবা না, অথবা DD এরকম লিখতে পারবা না। মানে এই 3টা জিনিসের কখনো পুনরাবৃত্তি করা যাবে না। লেখার সময় এগুলা খুব সাবধানতার সাথে লিখতে হবে। এরপরে দেখি, বলছে একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বামে, খেয়াল করে দেখি, বলছে বামে বামে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয়। যেমন এইখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো x এর মান হচ্ছে কত 10, l এর মান হচ্ছে কত 50। তাহলে এই বামে যদি সংখ্যাটা থাকে, অক্ষরটা বামে থাকার অর্থ হচ্ছে এই ডানের বড় সংখ্যাটা থেকে বামের অঙ্কটা বিয়োগ করতে হয়। যেমন l এর মান 50, 50 থেকে আমাদের 10 বিয়োগ করলে তার উত্তর হয়েছে 40। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখে নিই, তাহলে আরেকটু ভালো হবে। সেটা হচ্ছে, মনে করো যে আমরা লিখি না IV, IV মানে কি, এইটা বড় সংখ্যা, V মানে হচ্ছে 5, 5 থেকে 1 বিয়োগ। আর যখনই আমরা বড় ডানে লিখবো, বড় সংখ্যা ডানে লিখবো, তখন এটা যোগ হবে। তার মানে এটা হবে 5 যোগ 1, তার মানে 6 হবে। আর এটা হবে 5 বিয়োগ 1, তখন এটা 4 হবে। ওই কথাটাই বলছে, একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বামে, বামে যেখানে বামে বামে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয়, যেমন এখানে বিয়োগ করে দেখানো হয়েছে। আর ডানে হলে যোগ করা হয়। খেয়াল করো, একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের এই যে ডানে 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 স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীকের সাথে যোগ করা হয়। এই যে এখানে হচ্ছে ডানে লিখছি l, এটা হচ্ছে যোগ করে দিছে 50 এর সাথে 10 যোগ করে দিছে, এটা পরে হবে, সরি এটা পরে হবে, এটা 10 যোগ করে দিছে। তারপরে দেখি পরেরটা কি বলছে, শুধুমাত্র IX এবং C এই 3টা জিনিস প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক হিসাবে ব্যবহার করা যায়। এই যে আমরা আগে এবং পরে যোগ এবং বিয়োগ করছি, এই যোগ এবং বিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র এই 3টা প্রতীক ব্যবহার করতে পারবা তুমি। একটা হচ্ছে I, একটা হচ্ছে X, আর একটা হচ্ছে C। এই 3টা কেবলমাত্র ডানে বা বামে ব্যবহার করতে পারবা। তুমি অবশ্যই M ব্যবহার করতে পারবা না। তুমি অন্য যে প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলা ব্যবহার করতে পারবে। তাহলে এই যে রোমান সংখ্যার এই যে পদ্ধতিগুলো দেখছি, লেখার যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তো আশা করি এখানে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। সংখ্যার গল্প অধ্যায়ের মোটামুটি বেসিক জিনিস যেগুলো আছে তোমাদের পাঠ্য বই, আজকে মোটামুটি আলোচনা করা হলো। পরবর্তীতে পর্ব আকারে বাকি পদ্ধতিগুলো আলোচনা করা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ।